নমস্কার, স্বাগতম ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গার যে কোনো স্কুল থেকে যে যেখান থেকে দেখছো সকলকে আজকে আমাদের এই ক্লাসে অসংখ্য 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 স্বাগতম। ক্লাস 9 রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট চ্যাপ্টার সমসাময়িক পৃথিবীতে গণতন্ত্র। ইন ডিটেলস ক্লাসটাকে নিয়ে এসেছি। ইন ডিটেলস চ্যাপ্টার অ্যানালাইসিস থাকবে, ইনসাইড কোয়েশন থাকবে। জাস্ট তুমি শুধু ক্লাসটাকে ফিনিশ করো, একটা কোয়েশনও এক্সামে তুমি এর বাইরে থেকে পাবে না, আই গ্যারান্টি ইট। জাস্ট আমি যখন তোমাকে বলছি তুমি এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনো এবং তোমাকে ইনসাইড কোয়েশনগুলি বলবো কোন জায়গা থেকে কোয়েশন আসবে, তুমি সেটাকে নোট করে নেবে। জাস্ট কেয়ারফুললি টপিকটাকে বোঝার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমাদের আজকের চ্যাপ্টারটা হলো সমসাময়িক পৃথিবীতে গণতন্ত্র। মানে বর্তমান দিনে পৃথিবীতে গণতন্ত্র কোন অবস্থায় আছে বা বর্তমান দিন পর্যন্ত গণতন্ত্র আসতে আসতে আমাদের কি কি চেঞ্জ করতে হয়েছে। তো ফার্স্ট, খুব সাধারণ একটা প্রশ্ন, গণতন্ত্র জিনিসটা কি? বন্ধুরা, খুব সংক্ষিপ্তভাবে তোমাদের বলছি, গণতন্ত্র বলতে বোঝায় এমন একটা ব্যবস্থা যেখানে জনগণ দেশের শাসককে নির্বাচন করে। তুমি যদি জাস্ট পলাশির যুদ্ধের আগের ইন্ডিয়াতে চলে যাও, তুমি দেখবে যারা মুঘল বংশের ছিল তারাই কিন্তু দেশের সর্বোচ্চ শাসক হতো, যারা মাণিক্য বংশের ছিলেন তারাই ত্রিপুরা রাজ্যের শাসক হতেন। বর্তমান দিনে তুমি দেখবে জিনিসটা পরিবর্তন হয়ে গেছে, পাল্টে গেছে। প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। আমাদের মোদিজির প্রধানমন্ত্রিত্ব পদ টিকিয়ে রাখার জন্য উনাকে একটা নির্বাচন ফেস করতে হচ্ছে। আমরা উনাকে সিলেক্ট করছি, তার জন্য উনি সিলেক্ট হচ্ছেন। যদি আমরা না করতাম উনি হতেন না। জাস্ট বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে মানিক সাহা সরকার প্রতিষ্ঠিত আছে। জাস্ট এর আগে ছিল বিপ্লব দেব সরকার, তার আগে ছিল মানিক সরকারের সরকার। এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। মানিক সরকারের সরকার ছিল, দীর্ঘদিন শাসন করেছে। ত্রিপুরার জনগণ বলছে যে এখন আমরা একটা পরিবর্তন চাই, নতুন একটা মানুষ চাই, নতুন একটা মানুষ এলো। মিনস জনগণের উপর সরকারকে ডিপেন্ড করতে হচ্ছে। এই ব্যবস্থাটাকেই বলি আমরা রাজতন্ত্র, আর এই ব্যবস্থাকেই আমরা বলি গণতন্ত্র। আর যদি ব্যবস্থাটা এমন হতো যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ছেলে পরবর্তী ত্রিপুরার শাসক হচ্ছেন, প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর এখন ত্রিপুরার শাসন ক্ষমতা নিজের হাতে রেখেছেন, তাহলে ওইটাকে বলতাম আমরা রাজতন্ত্র। সো আমরা গণতন্ত্র কি বুঝে গেছি। তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? চ্যাপ্টারে তারপরে অ্যানালাইসিস করা হয়েছে। মোটামুটি তো আমরা কনসেপ্টটা বুঝে গেছি না, যে গণতন্ত্র কাকে বলবো। সো এই ধরনের একটা শাসন ব্যবস্থা এস্টাবলিশ করতে গিয়ে পৃথিবীতে কিন্তু অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে, অনেক জায়গাতে আন্দোলন করতে হয়েছে। কারণ কোনো গণতন্ত্র কিন্তু খুব ইজিলি পৃথিবীতে এস্টাবলিশড খুব কম দেশেই হয়েছে। অনেক দেশেই গণতন্ত্র এস্টাবলিশ করতে গিয়ে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক সংঘর্ষ করতে হয়েছে। সো গণতন্ত্র কনসেপ্টটাকে আমরা বুঝে গেছি। এইবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি হয়েছে পৃথিবীতে, এমন দুটো দেশের এক্সাম্পল তোমার টেক্সট বইয়ে তুলে ধরা হয়েছে। ফার্স্ট এক্সাম্পলটা দেওয়া হয়েছে চিলি থেকে। এখানে প্রথম চিলির যে রাষ্ট্রপতিকে আমরা দেখতে পাচ্ছি, সেই রাষ্ট্রপতি একটা ভাষণ দিয়েছিলেন এবং যে ভাষণটা তিনি যেদিন দিয়েছিলেন ওই দিনই সেনাবাহিনী তাকে হত্যা করেছিল। আমরা ভাষণটা দিয়ে চ্যাপ্টারটাকে শুরু করব। খুব দারুণ একটা ভাষণ দিয়েছিলেন, একজন লিডারের ভাষণ। তুমি দেখো, বলেছে আমার দেশের প্রিয় শ্রমিকগণ, চিলি এবং তার ভবিষ্যতের প্রতি আমার গভীর বিশ্বাস রয়েছে। বিদ্রোহের দ্বারা ক্ষমতা কারায়ত্তের মাধ্যমে অন্যরাও এই অন্ধকার উত্তিক্ত মুহূর্তকে অতিক্রম করতে পারবে। মনে রাখবে, বিলম্ব না করে শীঘ্রই আন্দোলন শুরু করতে হবে। এর ফলে এমন সব মহৎ রাস্তা খুলে যাবে যার দ্বারা স্বাধীন জনগণ উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। চিলি দীর্ঘজীবী হোক, জনগণ দীর্ঘজীবী হোক, শ্রমিক মানুষ দীর্ঘজীবী হোক। এটাই আমার জীবনের শেষ ভাষণ। আমি নিশ্চিত যে আমার এই আত্মবলিদান কখনোই ব্যর্থ হবে না। আমার স্থির বিশ্বাস অচিরেই এমন এক নৈতিক পরিবেশ গড়ে উঠবে যেখানে ভীরু বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের শাস্তি হবে। এটা ছিল এই বিদায়ী রাষ্ট্রপতি, যার নাম ছিল
সালভাদোর এলেন্ডে। সালভাদোর এলেন্ডে তোমাকে প্রশ্ন করবে, প্রশ্ন আসতে পারে, ইনসাইড কোয়েশ্চেন তোমাকে শর্ট কোয়েশ্চনে আসতে পারে, চিলির রাষ্ট্রপতির নাম কি ছিল? তুমি আনসারে লিখে দেবে সালভাদোর এলেন্ডে। এই যে ঘটনাটা হলো যে রাষ্ট্রপতিকে সরিয়ে সামরিক বাহিনী রাষ্ট্রপতিকে মেরে দিল, সামরিক ঘটনাটি হয়েছে 11 সেপ্টেম্বর 1973 সালে। অ্যাকচুয়ালি চিলি হলো দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা দেশ। সেই দেশে 1973 11 সেপ্টেম্বর সকালবেলা সামরিক বাহিনী দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এলেন্ডে, যিনি ছিলেন চিলির সমাজতান্ত্রিক দল গঠনের অন্যতম নেতা, তিনি 1970 সালে চিলির নির্বাচনে, জনগণের নির্বাচনে ভোটে জয়যুক্ত হন, চিলির রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং চিলির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তিনি জনগণের জন্য অনেকগুলি কাজ করেছেন, যেমন তিনি শিশুদেরকে বিনামূল্যে দুধ দিয়েছেন, গরিব মানুষদেরকে সাহায্য করেছেন, যে কাজগুলি সেখানে ধনী মানুষদের পছন্দ হতো না। তার জন্যই সেখানে সামরিক বাহিনী তার বিরুদ্ধে সংঘর্ষ করে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সামরিক বাহিনীর এই বিদ্রোহের পেছন থেকে সাহায্য করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1973 11 সেপ্টেম্বর যখন সকালবেলা সামরিক বাহিনী সমুদ্র বন্দরগুলি দখল করে নেয়, দেশের প্রতিরক্ষা মন্ত্রী তার দপ্তরে গেলে সামরিক প্রধান তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু ওই সময় চিলির যে রাষ্ট্রপতি ছিলেন এলেন্ডে, তিনি কিন্তু পদত্যাগ করতে রাজি হননি। তিনি বলেছেন, দরকারে আমি মরে যাব, কিন্তু আমি পদত্যাগ করব না। ওইটা ছিল তার যে ভাষণটা আমরা প্রথমে শুনেছি, ওইটা ছিল এলেন্ডের শেষ রেকর্ড করা ভাষণ। এই ভাষণটা দেওয়ার পর সামরিক বাহিনী রাষ্ট্রপতি ভবনে আক্রমণ করে ভবনটাকে ধূলিসাৎ করে দেয়। এই সমস্ত এই সমস্ত পরিকল্পনা, এই সমস্ত অভ্যুত্থান যার নেতৃত্বে হয়েছিল, সেই ব্যক্তিটি ছিলেন জেনারেল পিনুসি। তোমাকে প্রশ্ন আসবে, চিলির সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছিলেন? পয়েন্ট করে রাখো, নোট করে রাখো, অবশ্যই তোমাকে শর্ট কোয়েশনে এই প্রশ্নগুলি আনসার করতে হবে। চিলির ওই সামরিক অভ্যুত্থানের নেতা ছিলেন জেনারেল পিনুসি। তো সামরিক অভ্যুত্থান বা বিদ্রোহ বলতে কি বোঝাচ্ছে? তুমি জাস্ট কয়েকদিন আগে বাংলাদেশের ঘটনা দেখো, সেখানে একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি 1 বছর আগে নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। হঠাৎ করে জনগণ উত্তেজিত, জামায়াতের কিছু ছাত্রলীগের, জামায়াতের ছাত্র সদস্য, জামায়াতের কঠোরপন্থী মৌলবাদী সংগঠন সেখান থেকে সরকারকে আক্রমণ করে সরিয়ে দিল। অপেক্ষা করতে পারতো যে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি, নির্বাচনে আমরা শেখ হাসিনা সরকারকে হারিয়ে দেব, তারা সেটা করেনি। সরকারকে সরিয়ে দেওয়া, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা বা প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়ে নিজে সেখানে বসে পড়াকে বলে অভ্যুত্থান। তো চিলিতে পিনুসির নেতৃত্বে সেই অভ্যুত্থান হয়েছিল এবং পিনুসি দেশের রাষ্ট্রপতি হন। 17 বছর তিনি শাসন ক্ষমতা চালান। তখন জনগণের কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়, কোনো ভোট নয়, জনগণের সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার নেই। যে বলবে ধরে আনবে, মেরে দেবে, সোজা মেরে দেবে, সোজা এনকাউন্টার। তো তারা যা খুশি তাই করতে পারতো ওই সময়। তবে বিষয়টা এমন নয় যে কেউ তার কোনো প্রতিবাদই করেনি, এমন নয় যে সমস্ত যারা সামরিক বাহিনীর নেতৃত্ব ছিলেন তারা সকলে পিনুসি সরকারকে সহযোগিতা করেছিলেন, এমনও নয়। তেমনি একজন ছিলেন পূর্বতন চিলির বিমান বাহিনীর জেনারেল অ্যালবার্টো বেচিলেট এবং আরো অনেক সামরিক অধিকারী ছিলেন যারা পিনুসি সরকারের বিরোধিতা করেছিলেন, যারা পিনুসি সরকারের এই পদক্ষেপটাকে মেনে নিতে পারেননি, তারা পিনুসি সরকারকে আটকাতে চেয়েছিলেন। তো যারা এই কাজটা করতে চেয়েছিলেন, যারা পিনুসি সরকারের অগণতান্ত্রিক সরকারকে আটকাতে চেয়েছিলেন, তাদের সকলকে ভীষণ কষ্ট দেওয়া হয়, তাদের কারুকে হত্যা করা হয়, কারুকে জেলে বন্দি করা হয়। যিনি ছিলেন অ্যালবার্টো বেচিলেট, তিনি ছিলেন পূর্বতন চিলির বিমান বাহিনীর জেনারেল এবং তাকে তার স্ত্রী কন্যা সহ কারাগারে বন্দি করে রাখা হয়, তাদের উপর অমানুষিক নির্যাতন করা হয়। এমন ভাবে 17 বছর চলতে থাকে। তারপর চিলিতে 1988 সালে চিলিতে গণভোট সংগঠিত হয়। গণভোট বলতে কি বোঝায়? ধরো দীর্ঘদিন ধরে দেশে কোনো নির্বাচন হয়নি, কোনো ভোট হয়নি, তখন সরকার নিজেকে জনগণের প্রতিনিধি, আমি জনগণ আমাকেই সাপোর্ট করে, এই জিনিসটা দেখানোর জন্য একটা ভোট আয়োজন করেন। পিনুসি নিশ্চিত ছিলেন যে জনগণ তার পক্ষেই ভোট দেবে, কিন্তু ঘটনাটি হয়ে যায় ঠিক উল্টো, জনগণ তার পক্ষে ভোট দেয়নি। তার ফলে
পিনুসি সরকার প্রথম রাজনৈতিক ক্ষমতা হারায়, উনি রাষ্ট্রপতি পদ থেকে নেমে আসেন এবং তারপর সামরিক বাহিনীর পদ থেকেও নেমে আসেন। আর জনগণের রায় পিনুসির বিপক্ষে যাওয়ার পর সেখানে তিনি তার সমস্ত ক্ষমতা থেকে চলে যান। দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে নতুন করে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় এবং ওই যে চিলির পূর্বতন সামরিক প্রধানকে আমরা দেখলাম না, ওই বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন অ্যালবার্টো বেচিলেট, উনার যে ছোট্ট মেয়েটি ছিল সেই মেয়েটি কিন্তু ততদিনে বড় হয়ে গেছে এবং বড় হয়ে 2006 সালে এই মেয়েটি চিলির রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়। 2006 সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মিশেল বেচিলেট সমর্থনে সেই মিশেল বেচিলেট যিনি সেই ছোট্ট মেয়েটি যাকে পিনুসি সরকার কারাগারে বন্দী করে রেখেছিলেন, তিনি রাষ্ট্রপতি হন। তিনি ছিলেন লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী, তিনি মহিলা রাষ্ট্রপতি ছিলেন। এইভাবে তিনি যখন মিচেল বেচিলেটের আরেকটা দেখো, তিনি চিলির রাষ্ট্রপতি ছিলেন, জাতিসংঘের মহিলা কার্যবাহী অধিকারী ছিলেন, কার্যনির্বাহী অধিকর্তা ছিলেন। 2004 সালে তিনি দ্বিতীয়বার চিলির রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। তো তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচনের পদে জয়যুক্ত হয়েছিলেন তখন উনি চিলির সব থেকে ধনী প্রার্থীকে পরাজিত করে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন। বিজয়ী ভাষণে তিনি বলেছিলেন, জনগণের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি ছিলাম ভয়ঙ্কর প্রতিহিংসার শিকার, সেই বর্বরতা এবং প্রতিহিংসাকে আমি পরস্পর বুঝাপড়া এবং সহনশীলতার কথা তথা ভালোবাসায় রূপান্তরিত করার জন্য নিজেকে উৎসর্গ করব। তো এইভাবে চিলিতে আবার গণতন্ত্র এস্টাবলিশড হয়। কার নেতৃত্বে হয়েছিল? কয়েকটা শর্ট কোয়েশন এখানে দেখবে। 1 নাম্বার, চিলির পূর্বতন রাষ্ট্রপতি কে ছিল? চিলির সামরিক বাহিনীর সেই জেনারেলের নাম কি ছিল যে বিদ্রোহ করেছিল? পিনুসি সরকার ছিল। এই বেচিলেটের বাবার নাম কি? মিচেল। এখানে তোমরা মিশেল বেচিলেতের বাবার নামটাকে দেখবে, কার মেয়ে ছিল, এবং উনি চিলির প্রথম মহিলা রাষ্ট্রপতি। তোমাকে প্রশ্ন করতে পারে চিলির প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি। নেক্সট আমাদের ঘটনাটা হলো পোল্যান্ড থেকে। পোল্যান্ডে কি হয়েছিল দেখো, চিলিতে কিন্তু গণতান্ত্রিক সরকার ছিল, সেখানে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়েছে। পোল্যান্ডের ঘটনাটা ঠিক এর উল্টো। পোল্যান্ডে কি হয়েছে, 1980 সালে আমরা পোল্যান্ডের ঘটনা যদি বলি, সেই সময় পোল্যান্ডের শাসন ক্ষমতায় ছিল পুলিশ শ্রমিক দল। পুলিশ শ্রমিক দল, তোমাকে প্রশ্ন আসতে পারে শর্ট কোয়েশনে, 1980 সালে পোল্যান্ডের রাষ্ট্র ক্ষমতায় কে ছিল? সেই সময় দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল পুলিশ শ্রমিক দল। যেমন হয় না, আমাদের এখানে অনেকগুলি দল আছে, বিজেপি আছে, ত্রিপুরামতা আছে, কংগ্রেস আছে, সমাজবাদী দল আছে, তারপর ডিএমকে দল আছে, তেমনই একটা দল হলো পুলিশ শ্রমিক দল। তবে সেই সময় কিন্তু পৃথিবীর রাজনীতিতে একটা বিভাজন ছিল। যারা কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করত তারা সবাই সোভিয়েত ইউনিয়ন, যারা বর্তমানে এখন যে রাশিয়াকে আমরা দেখি পুতিনের দেশ, সেই পুতিনের দেশ তখন ছিল কমিউনিস্ট রাষ্ট্রগুলির মূল কারিগর্তা। তারা ছিল অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্রগুলির মূল প্রবক্তা। তারা সমস্ত পৃথিবীতে কমিউনিজমকে ছড়াতো। আর ঠিক উল্টো একটা ছিল, যেটা উদারনীতিবাদ বলি, সেটা ছিল আমেরিকা। দ্যাটস মিন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা বিরোধিতা ছিল। রাশিয়া ছিল কমিউনিস্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল উদারনৈতিক লিবারেল স্টেট। তো এই দুটো জায়গার মধ্যে তাদের পার্থক্য হতো এবং তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে নিজের মতো করে আনতে চাইতো। পোল্যান্ডে সেই সময় ছিল কমিউনিস্ট স্টেটের আন্ডারে, সেই সময় পুলিশ শ্রমিক দল ছিল রাশিয়ার সমর্থন পুষ্ট সরকার। সেখানে কি হলো দেখো, সেখানে যখন পুলিশ শ্রমিক দল যখন ক্ষমতা ছিল তখন তারা জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। জনগণ স্বাধীনভাবে সরকারের প্রতিবাদ করতে পারতো না, ভোট দিতে পারতো না, জনগণের কোনো অধিকার ছিল না। তখন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার সমস্ত পরিস্থিতিকে বদলে দেয়। ঘটনাটি ঘটেছিল ড্যানসক শহরে অবস্থিত লেনিন জাহাজ নির্মাণ কেন্দ্রে 1980 সালের 14ই আগস্ট একটি ধর্মঘট অনুষ্ঠিত। সো
তোমাকে প্রশ্ন করতে পারে লেনিন জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? ড্যামসক শহরে অবস্থিত। কবে লেনিন জাহাজ নির্মাণ কেন্দ্রে বিদ্রোহ হয়? 1980 সালের 14ই আগস্ট। জাহাজ নির্মাণ কেন্দ্রটি ছিল সরকারি মালিকানাধীন। অ্যাকচুয়ালি কমিউনিস্ট স্টেটগুলিতে ব্যক্তিগত মালিকানায় কোনো কিছুই হয় না। লাইক তুমি ধরো ইন্ডিয়ান এয়ারলাইন্সের মালিককে রতন টাটা, জিও গ্রুপের মালিককে মুকেশ আম্বানি, তারা ব্যক্তিগত মালিক। কিন্তু রাশিয়ার মধ্যে তখন ছিল সব সরকারি মালিকানায়, সমস্ত কিছুই ছিল সরকারের মালিকানা। তো সেই সময়কার পোল্যান্ডে জনগণ কোনো বিদ্রোহ করতে পারতো না। সরকার যা করবে তাকে মেনে নিতে হবে। যদি তুমি সরকারের কোনো কাজের অনৈতিকতাকে খুঁজো তাহলে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো সরকার, তুমি সরকারের পক্ষেই বলতে হবে। সরকারের বিরোধিতা করলে সরকার তোমাকে সরিয়ে দেবে। তো ওইখানে যেহেতু তারা ধর্মঘট করেছিল, সরকার কিন্তু সেটাকে বন্ধ করবার চেষ্টা করেছিল। আর বিদ্রোহটি তারা করেছিল সেই জাহাজ নির্মাণ কেন্দ্রে একজন মহিলা ক্রেন অপারেটর ছিল, তাকে সরকার অনৈতিকভাবে শুধু শুধু কাজ থেকে সরিয়ে দিয়েছে। তাকে পুনরায় বহাল করার জন্য তারা বিদ্রোহ করেছিল। আর সেই বিদ্রোহের মধ্যে আরেকটা ঘটনা ঘটেছিল, যে ব্যক্তিটি কিন্তু সমস্ত আন্দোলনটাকে বদলে দিল। এই ব্যক্তিটির পোল্যান্ডের শ্রমিক আন্দোলন ধর্মঘটের মধ্যে যোগদান পোল্যান্ডের সমস্ত ইতিহাসকে বদলে দিয়েছে। 1976 সালে সেই কারখানা থেকে বরখাস্ত হয়েছিলেন একজন লোক, যার নাম, যিনি ছিলেন একজন বিদ্যুৎ কর্মী, লেচ ওয়ালেসা। লেচ ওয়ালেসা নামটা তুমি খুব ভালো করে মনে রাখবে, লেচ ওয়ালেসা। কারণ এই লেচ ওয়ালেসার নেতৃত্বেই আন্দোলনটি পরিচালিত হয়েছিল। ধীরে ধীরে ওয়ালেসার ধর্মঘট সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। ধর্মঘটের শ্রমিকরা আরো বেড়ে যায় এবং তারা ট্রেড ইউনিয়ন গঠন করার দাবি করে। ট্রেড ইউনিয়ন বলতে কি ধরনের ইউনিয়ন? যেমন ধরো আমাদের এখানে যারা গাড়ি চালায়, তাদের সমস্ত গাড়ি চালকদের কিন্তু একটা স্বাধীন ট্রেড ইউনিয়ন আছে। তারা তাদের ইউনিয়নের মাধ্যমে তাদের দাবিগুলি সরকারের কাছে তুলে ধরতে পারে। তাদের নিজস্ব একটা মতামত আছে, সেই মতামতটা তারা সরকারের কাছে নিতে পারে। কিন্তু সেই সময় এই ধরনের কোনো ইউনিয়ন গঠন করার মঞ্জুরিই ছিল না। কোনো ব্যক্তি এমন ধরনের সংগঠন বানাতে পারতো না। তারা সেই সংগঠনটা বানানোর দাবি করে, কিন্তু আস্তে আস্তে আন্দোলন বিশাল জনপ্রিয়তা অর্জন করতে থাকে এবং শেষ পর্যন্ত ওয়ালেসার সাথে পোল্যান্ডের সরকার 21 দফা চুক্তি স্বাক্ষর করে ধর্মঘট অবসান করে। এবং এই ড্যামসক চুক্তির পর, এই চুক্তিটির পর, যে চুক্তিটিকে 21 দফা দাবির চুক্তিটিকে আমরা ড্যামসক চুক্তি বলি, সেই চুক্তিটির পর একটা নতুন শ্রমিক সংগঠন গড়ে উঠে, যার নাম ছিল সলিডারিটি। সলিডারিটি একটি নতুন ট্রেড ইউনিয়ন। কমিউনিস্ট স্টেটগুলির মধ্যে এটাই ছিল প্রথম ট্রেড ইউনিয়ন। তোমাকে প্রশ্ন আসতে পারে কমিউনিস্ট স্টেটগুলির প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি, এটি কোথায় তৈরি হয়েছিল, কার নেতৃত্বে তৈরি হয়েছিল? আস্তে আস্তে সলিডারিটির সদস্য সংখ্যা বিশাল ছড়িয়ে পড়ে 1 কোটির মতো হয়ে পড়ে। আর এত বিশাল শ্রমিক সদস্যকে দেখে, এত বিশাল সংখ্যায় সলিডারিটির জনপ্রিয়তা দেখে 1981 সালের ডিসেম্বর মাসে সরকার সামরিক আইন জারি করে দেয়। সামরিক আইন মিনস যে ছোট ছোট অধিকারগুলিও জনগণ পেত সেগুলিও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। সমস্ত ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতা সামরিক বাহিনীকে দিয়ে দেওয়া হলো। সেই সামরিক সংগঠন চলতে থাকে, সামরিক শাসন চলতে থাকে 88 পর্যন্ত। অ্যাকচুয়ালি কি হয়েছিল 88, 89, 90 সেই সময় রাশিয়ার সমাজতান্ত্রিক সরকারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং 91-এ গিয়ে সেটা ভেঙেই পড়লো। তো সেই সময় রাশিয়া কমজোরি হয়ে যাওয়ায় তার যে কমিউনিস্ট স্টেটগুলি ছিল সেই স্টেটগুলিতে সে কিন্তু আর পর্যাপ্ত সাপোর্ট করতে পারছিল না। তো এই পরিস্থিতিতে 88 সালে সলিডারিটির নেতৃত্বে আরেকটি বৃহৎ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে এবং যা আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে। এবং এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং 1989 সালের এপ্রিল মাসে ওয়ালেসার সাথে সমঝোতায় আসতে বাধ্য হয়। এইবার কিন্তু ওয়ালেসা স্বাধীন নির্বাচনের দাবি করে। আগের তার দাবি ছিল স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের দাবি। এইবার সে দাবি করলো যে ট্রেড ইউনিয়ন দিয়ে হবে না, সরকারের গঠন করতে হবে। সরকার গঠন করতে গেলে নির্বাচন দরকার, নিরপেক্ষ নির্বাচন। ওয়ালেসা এই চুক্তিতে সরকারের সাথে সমঝোতায় আসে যে আমাদের দেশে স্বাধীনভাবে নির্বাচন করতে হবে, যেমনটা আমরা আমাদের দেশে দেখি।
স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, জনগণ যায় ভোট দেয়, জনগণের পছন্দ মতো সরকার নির্বাচিত হয়। তো এমনটাই হলো, এমনটা মেনে নেওয়া হলো। দেখা গেল সলিডারিটি পোল্যান্ডের যে আইনসভা আছে সেই আইনসভা নির্বাচনে 100টির মধ্যে 99টি আসন দখল করে। তুমি জাস্ট পয়েন্টসটাকে মনে রাখবে, সলিডারিটি কতগুলি আসন পেয়েছিল কত সালের নির্বাচনে। নির্বাচনটা ছিল 1989-এ। কতগুলি আসনে ভোট হয়েছিল? 100টি আসনে। তারা কতগুলি, সলিডারিটি কতগুলি আসনে নির্বাচিত হয়েছিল, জয়যুক্ত হয়েছিল? 99টি আসনে। 1990 সালের অক্টোবর মাসে পোল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক দল অংশগ্রহণ করে, কারণ এর আগের নির্বাচনগুলিতে কিন্তু শুধু পুলিশ শ্রমিক দলই অংশগ্রহণ করত। পুলিশ শ্রমিক দল, একটাই দল, ওই দলের যারা ছিল তারাই জয়যুক্ত হতো। কিন্তু এইবার ঘটনার পরিবর্তন ঘটে, প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং ওয়ালেসা সেই পোল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই ছিল পোল্যান্ডের ঘটনা। এর থেকে এই ছিল গণতন্ত্রের দুটি বিবর্তনের চিত্র। তুমি যদি দেখো প্রথম চিলির ঘটনায়, সেখানে গণতান্ত্রিক কমিউনিস্ট দল ছিল, কিন্তু সেই কমিউনিস্ট দলকে সরিয়ে দিয়েছে সামরিক বাহিনী। আবার তুমি যদি পোল্যান্ডের ঘটনা দেখো, সেখানে গণতন্ত্র ছিলই না, গণতন্ত্র এস্টাবলিশ করা হয়েছে, নতুন করে নিয়ে এসেছে। পৃথিবীর বিভিন্ন অসংখ্য দেশে এই ঘটনাটি ঘটেছে। অসংখ্য দেশে 1960 থেকে 1990 পর্যন্ত, কমিউনিস্ট ব্লকগুলির অবসান পর্যন্ত বিভিন্ন দেশে গণতন্ত্রের গড়া ভাঙ্গার ঘটনা বারবার ঘটেছে। তুমি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে দেখে নাও, পাকিস্তানকে দেখে নাও, বারবার গণতন্ত্র হয়, বারবার ভাঙে। সরকার হয়, সেই সরকারকে সামরিক বাহিনী সরিয়ে দেয়, না হলে দেশের কঠোরপন্থী লোকেরা সরিয়ে দেয়। যেমন শেখ হাসিনাকে সরিয়ে দিল। ইমরান খানের নির্বাচন হলো পাকিস্তানে, তিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, ওনাকে সরিয়ে দেওয়া হলো। এটি ওই সমস্ত রাষ্ট্রগুলির একটি কমন ফ্যাক্টর। তো এখানে আমরা গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পারবো। সো আমি এই জায়গাতে তোমাকে গণতন্ত্রের কয়েকটা বৈশিষ্ট্য বলি। গণতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে তুমি দেখো। গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের নাম্বার 1 বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো স্বাধীন ও নিরপেক্ষ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন। এটা গণতন্ত্রের 1 নাম্বার বৈশিষ্ট্য। যদি গণতন্ত্র এস্টাবলিশড হতে হয়, দেশে স্বাধীনভাবে নির্বাচন হতে হবে। গণতন্ত্রের 2 নাম্বার বৈশিষ্ট্য, জনগণের স্বাধীনতা। জনগণ স্বাধীন হবে, জনগণ স্বাধীন হবে। গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য, গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য। তুমি পয়েন্টসগুলিকে লিখে নাও, এটা তোমাকে মার্কস 3 অথবা মার্কস 4 এর কোয়েশনে আনসার করতে হতে পারে। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো স্বাধীন ও নিরপেক্ষ, বিচার বিভাগ। বিচার বিভাগ কিন্তু নিরপেক্ষ থাকবে, সরকারের পক্ষে যাবে না, একেবারে নিরপেক্ষভাবে তারা বিচার কার্য করবে। এগুলি হলো আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্য। তুমি জাস্ট এগুলিকে পয়েন্টগুলিকে লিখে নাও, ব্রড কোয়েশনে এটা তোমাকে লাগবে, 3 বা 4 এর জন্য তোমাকে এটা প্রশ্ন করতে পারে। তো এখানে বলেছে গণতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য। তো আমরা বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করলাম। জনগণ বৈশিষ্ট্য তোমার টেক্সট বইটাতে দেখবে 5 নাম্বার পেজে বলা হয়েছে জনগণ তাদের পছন্দ মতো শাসক নির্বাচন করতে পারবে। পোল্যান্ডে কিন্তু সেটা ছিল না, জনগণ পছন্দ মতো শাসক নির্বাচন করতে পারতো না। চিলিতেও কিন্তু পিনুসি সরকারকে 17 বছরে কোনো নির্বাচনের সামনে আসতে হয়নি, জনগণ সেটা পারতো না। তো গণতন্ত্র হতে গেলে সেটা আমাদের মতো হতে হবে, আমাদের ভারতের মতো হতে হবে। জনগণ তার মতো করে স্বাধীনভাবে তার পছন্দ মতো ব্যক্তিকে সরকারে নির্বাচন করতে পারবে। গণতন্ত্রের নেক্সট বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেই মতামত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সংগঠন করা, প্রতিবাদ আন্দোলন করা এবং নিজের দাবির পক্ষে রাজনৈতিক কার্যক্রম চালানোর স্বাধীনতা। তুমি জনগণ নিজের ইচ্ছা মতো মতামত প্রকাশ করতে পারবে।
আর এমনকি আমার মত যদি সরকারের বিরোধী হয় তবু আমি আমার মতকে প্রকাশ করতে পারবো, সরকার আমাকে আটকাবে না। পাশাপাশি আমার যদি কোনো রাজনৈতিক স্বার্থ থাকে, আমার যদি কোনো সংগঠন বানানোর স্বার্থ থাকে, আমার যদি কোনো দল বানানোর, রাজনৈতিক দল বানানোর দরকার পড়ে, আমি সেটা করতে পারবো, সরকার আমাকে আটকাবে না। সো এগুলি হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য। সো তোমাকে আরো বলা হয়েছে, তুমি এই জায়গাটাতে দেখবে যে শুধুমাত্র জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধির হাতেই দেশের শাসনভার ন্যস্ত থাকা উচিত। এরূপ শাসন ব্যবস্থায় জনগণ মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, সংগঠন করার অধিকার থাকবে, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। দেশের শাসন ক্ষমতা কখনোই বাংলাদেশের মতো হওয়া উচিত না, যে শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী আছেন, উনাকে সরিয়ে দিলাম, নতুন একজন প্রধানমন্ত্রী, নতুন ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিলাম, উনিই সরকার। উনি কি করে সরকার হলো? উনি হতে পারেন বিশাল বড় অর্থনীতিবিদ, কিন্তু জনগণ তো উনাকে চাইছে না। না, হতে পারে রোহিত শর্মা বিশাল বড় ছক্কা মারে, কিন্তু উনাকে শুধু ক্রিকেটেই মানুষ চাইছে, রাজনীতিতে তো মানুষ উনাকে চাইছে না। না, এবার উনি ভালো ক্রিকেট খেলতে পারেন, তার জন্য আমি যদি উনাকে এনে বসিয়ে দেই যে উনার কাজটা হলো এখন জনগণের দেখভাল করা, জনগণের ইন্টারেস্টগুলিকে বোঝা, তাহলে তো সেটা হবে না। না, আজকে তুমি যদি বিরাট কোহলিকে দিয়ে মিউজিক কম্পোজ করাও, তাহলে এটা যেমন হবে এই কাজটাও তেমনই হবে। আমাদের যার কাজ যেটা না, তাকে তো সেটাই করতে হবে। সো এই গেল আমাদের গণতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য। সো এইবার আমরা পৃথিবীতে যদি গণতন্ত্রের বিবর্তনের চিত্র দেখি, তাহলে তুমি দেখবে এখানে বলা হয়েছে বিংশ শতাব্দীতে এমন বহু ঘটনার সাক্ষী যেখানে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের গল্প, গণতন্ত্রের পথে বাধাসমূহ, সামরিক অভ্যুত্থান, পুনরায় গণতন্ত্রে ফিরে আসা, গণতন্ত্রের অগ্রগতি এবং নিষ্ক্রমণের সুনির্দিষ্ট কোনো নমুনা এই গল্পগুলিতে উল্লেখিত হয়েছে। কি পূর্বে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা চিহ্নিত করি। সো এখানে আমরা বলা হয়েছে গণতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের গণতন্ত্রকে আইডেন্টিফাই করতে পারবো। দেখো, যেমন এখানে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, এই দেশগুলির মধ্যে তুমি আইডেন্টিফাই করো যে 1950 পর্যন্ত কোন কোন দেশে গণতন্ত্র ছিল, এবং এই মানচিত্র থেকে দেখা যায় যে এমন কিছু দেশ আছে যেগুলি 1900 সালের মধ্যেই গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেছিল। সো এখানে তোমাকে বলা হয়েছে, দেখো, যে হলুদ দিয়ে যে রাষ্ট্রগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা 1900 সাল ব্যতি রেখে শুধু 1950 সালে গণতান্ত্রিক সরকার, আর লাল দিয়ে বোঝানো হয়েছে 1900 সাল এবং 1950 সালের গণতান্ত্রিক সরকার। তো লাল মার্কস গুলি দিয়ে পৃথিবীর দেখো শুধু কয়েকটা দেশের মধ্যে গণতন্ত্রকে দেখানো হয়েছে, বাকি স্টেটগুলিতে কিন্তু ম্যাক্সিমাম স্টেটে গণতন্ত্র ছিল না। আমরা ভারতবর্ষ সেটাকে ইয়েলো কালার করা হয়েছে, কারণ আমরাও গণতন্ত্র পেয়েছি 1950-তে। সো এই কাজটাকে আমাদের করতে হবে। নেক্সট এখানে আমাদের দিয়েছে, এখানে আমাদের নেক্সট হলো গণতন্ত্রের প্রসারের বিভিন্ন স্তর। অ্যাকচুয়ালি এই গণতন্ত্রের প্রসারের সূচনা কিন্তু ঘটেছে, গণতন্ত্রের সূচনা ঘটেছে কিন্তু অনেক আগে। অ্যাকুরেটলি একটা ঘটনাকে এখানে আইডেন্টিফাই করা হয়, যেটাকে বলা হয় আমরা ফ্রান্স রিভলিউশন, ফরাসি বিপ্লব, যেটা আমাদের ইতিহাসে আছে, আমাদের ক্লাস 9-এর ইতিহাসে কিন্তু বলা হয়েছে ফরাসি বিপ্লব। সো এই ফরাসি বিপ্লবী পৃথিবীতে গণতন্ত্রের রাজনৈতিক ঢেউকে নিয়ে এসেছিল। কি হলো, ইতিহাসের বইতে তুমি ফরাসি বিপ্লবের কথা পড়েছো, তোমার ক্লাস 9-এর বইতেই পড়েছো, কিন্তু তোমার ক্লাস 9-এই আছে। এখানে বলা হয়েছে ফরাসি দেশের জনগণ উত্তর এবং গণতন্ত্রের স্থায়িত্ব সুদৃঢ় করতে পারেনি, তারা জাস্ট গণতন্ত্রের সূচনা করেছিল, কিন্তু তারা কিন্তু গণতন্ত্রকে এস্টাবলিশ করতে পারেনি। তো পৃথিবীর অবশ্য ফরাসি বিপ্লবের গৌরবময় কাহিনী সমগ্র ইউরোপের গণতান্ত্রিক আন্দোলনকে উৎসাহিত করেছিল। এই ফরাসি দেশ, ফরাসিরা গণতন্ত্রের এস্টাবলিশের জন্য কাজ করেছিল, তার জন্যই তুমি দেখবে স্ট্যাচু অফ লিবার্টি, একটা মানুষ বিশাল বড় একজন নারী মূর্তি এমন ভাবে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে থাকে, যেটাকে স্ট্যাচু অফ লিবার্টি বলা হয়, সেটা কিন্তু ফ্রান্সে অবস্থিত। ফরাসি বিপ্লবের অনেক আগেই ব্রিটেনে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা ঘটে, কিন্তু ধীরে ধীরে তার অগ্রগতি ঘটে। সমগ্র অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী ধরে ব্রিটেনের বহু রাজনৈতিক আন্দোলনের ফলে ধীরে ধীরে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র শাসনের ক্ষমতা হ্রাস পেয়েছে, আরো বেশি মানুষের ভোটাধিকার স্বীকৃতি হয়েছে। ফরাসি বিপ্লবের সময়কাল 1976। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? কবে হয়েছিল 19 ফরাসি বিপ্লবের সমসাময়িক 1976, ফরাসি বিপ্লব হয়েছিল 1787 সাল। তো
তারপর আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এইখানে আমরা দেখবো কি করে গণতন্ত্রের অগ্রগতি হলো, কিভাবে গণতন্ত্র পৃথিবীতে এগিয়ে গেল। গণতন্ত্রের ধারণাটি পৃথিবীতে প্রায় 200 বছর আগে এলেও সেই গণতন্ত্র কিন্তু তার পরিণত রূপ পেতে পেতে আরো অনেকটা সময় লেগেছে। 1779 সালে 1789 সালে ফরাসি বিপ্লবের কথা তোমরা ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারে পড়ো। ফ্রান্স রিভলিউশন ফরাসি বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে আধুনিক অর্থে গণতন্ত্রের ধারণার সূত্রপাত ঘটেছে। যদিও ফ্রান্সের আগে ব্রিটেনে গণতান্ত্রিক ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল, কিন্তু আক্ষরিক অর্থে সেখানে গণতন্ত্র এস্টাবলিশ হতে হতে অনেকটা সময় লেগেছে। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনি পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মডেল, সেখানেও কিন্তু গণতন্ত্র পরিণত রূপ পেতে পেতে 1965 পর্যন্ত লেগে গেছে। ঘটনা হলো কি, ফরাসি বিপ্লবীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1776 সালে উত্তর আমেরিকার একটি ঔপনিবেশিক রাষ্ট্র তার স্বাধীনতা ঘোষণা করে। প্রায় 2-3 বছরের মধ্যে তার পার্শ্ববর্তী যে উপনিবেশগুলি ছিল সেই উপনিবেশগুলিও একসাথে এসে একটি অখণ্ড রাষ্ট্র তৈরি করে, যা 1787 সালে তাদের গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় 1787 সালে। তো এটা একটা শর্ট কোয়েশনে আসতে পারে, ফ্রান্স রিভলিউশনটা একটা শর্ট কোয়েশনে আসতে পারে। কবে হয়েছিল ফ্রান্স রিভলিউশন? 1789 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে তার গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করেছিল? 1787 সালে। তো এমন ভাবে আমেরিকাতে গণতন্ত্রের সূচনা হলেও গণতন্ত্রের মানে যেগুলিকে বোঝায়, যে সকল মানুষ মিলে ভোট দেবে, সকল মানুষ মিলে সরকারকে এস্টাবলিশ করবে, সেটা কিন্তু আমেরিকাতে 1965 পর্যন্ত ছিল না। কারণ 1965 এর আগে পর্যন্ত সকল মানুষকে আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার অধিকার দেওয়া হতো না। যারা কালো চামড়ার মানুষ ছিল, যারা আমেরিকাতে কালো চামড়ার মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষ, তাদেরকে কিন্তু সেই ভোট দানের অধিকার দেওয়া হতো না। এই হলো একটি চার্ট। এই চার্টটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে পৃথিবীর কোন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কবে সার্বজনীন ভোটাধিকার, মানে সকল মানুষ ভোট দেবে। সার্বজনীন ভোটাধিকার বলতে কি বুঝি? তোমাকে প্রশ্ন করতে পারে সার্বজনীন ভোটাধিকার বলতে কি বুঝি। সার্বজনীন ভোটাধিকার বলতে বোঝায় নারী, পুরুষ, ধনী, গরিব, যে কোনো ধরনের পার্থক্য ছাড়া সকল মানুষ ভোট দিতে পারবে। তার আগের ব্যবস্থাটা ছিল অন্য ধরনের, যারা ধনী পুরুষ তারাই ভোট দিতে পারবে। তারপর এলো যে পুরুষ মানুষ ভোট দিতে পারবে। তারপর নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের ভোটাধিকারের দৃষ্টান্ত পৃথিবীতে প্রথম স্থাপন হয়েছিল নিউজিল্যান্ডে, তারপর রাশিয়াতে, জার্মানিতে। এইভাবে একটা চার্ট তৈরি করা হলো। এই চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নিউজিল্যান্ড তোমাকে শর্ট কোয়েশনে আসবে পৃথিবীর প্রথম কোন দেশে সার্বজনীন ভোটাধিকার গ্রহণ করা হয়েছিল, উত্তরটা হবে নিউজিল্যান্ড। তো এমন ভাবে পৃথিবীতে বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা লাভ করে। এখানে নেক্সট তুমি টেক্সট বইয়ের পেজ নাম্বার 10-এ তুমি দেখবে ঔপনিবেশিকতার অবসান। ঔপনিবেশিকতার অবসান এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার মধ্যে কিসের সম্পর্ক, এবং ঔপনিবেশিকতা জিনিসটাই পাচ্ছি। তোমরা ভালো করেই জানো যে ভারত দীর্ঘ সময় ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। ভারতকে ব্রিটিশরা পরাধীন করে রেখেছে। তারা শুধু আমাদেরকে নয়, একটা কথা ছিল যে ব্রিটিশ উপনিবেশের সূর্য কখনো অস্ত যায় না। সমস্ত পৃথিবীতে তারা বিভিন্ন জায়গাতে নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, রাষ্ট্রকে ক্যাপচার করেছিল। সে জায়গা থেকে তারা ওই রাষ্ট্রগুলির রিসোর্স গুলিকে তাদের রাষ্ট্রে পাচার করে দিত। তো এই ব্যবস্থা কাকে বলে? ঔপনিবেশিকতা। তো দেখা গেল কি 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হলো, তারপর আস্তে আস্তে বিশ্ব পরিস্থিতিটাই এমন হলো যে ঔপনিবেশিকতার অবসান হতে শুরু হয়। সেই সময় আমাদের ভারতে আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ। তারপর আমরা আমাদের গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করেছি সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মধ্যে। এখানে আফ্রিকার একটি দেশ ঘানার কথা বলা হয়েছে।
এটি ছিল প্রথম আফ্রিকান দেশ যে নাকি স্বাধীনতা অর্জন করতে পেরেছিল আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে। ঘানাকে মূলত গোল্ড কাস্ট নামে ব্রিটিশ উপনিবেশ ছিল, গোল্ড কাস্ট। তো তোমাকে যদি বলা হয় ব্রিটিশ উপনিবেশের কোন দেশকে গোল্ড কাস্ট বলা হতো, এটা হবে ঘানা। তারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে 1957 সালে। ঘানা 1957 সালে স্বাধীনতা অর্জন করে। এই দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন একজন স্বর্ণকারের ছেলে শিক্ষক কিউবি নেক্রুমা। কিউমি অ্যানেক্রুমা ঘানার প্রথম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এবং তারপর তিনি ঘানার স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই দেশেও কিন্তু গণতন্ত্র বেশি দিন টিকে থাকেনি। 1966 সালে ঘানাতে একটি সামরিক বিদ্রোহ ঘটে। সেই সামরিক বিদ্রোহ, যেমনটা আমরা চিলিতে পড়েছিলাম, সেই সামরিক বিদ্রোহের দ্বারা ঘানার তৎকালীন প্রধানমন্ত্রী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয় এবং সামরিক শাসন প্রতিষ্ঠা করা হয়। এইভাবে ঘানা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে চলেছে, কখনো রাজতন্ত্র, কখনো সেখানে গণতন্ত্র, তার আগে ছিল ঔপনিবেশিকতাবাদ, তারপর গণতন্ত্র, তারপর আবার সামরিক শাসনের অভিজ্ঞতা, এইভাবে চলেছে। আমরা যদি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির কথা বলি, আমরা এজ এ ইন্ডিয়ান উই শুড ফিল প্রাউড, বিকজ আমাদের দেশে কিন্তু কখনো এই ধরনের তিক্ত অভিজ্ঞতা হয়নি। কোনো সামরিক বাহিনী ক্ষমতা ক্যাপচার করে নিয়েছে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির দিকে যদি দেখি, পাকিস্তান এবং বাংলাদেশের কথা যদি বলি, 1990 সাল পর্যন্ত, 1990 সাল পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক শাসনের নিয়ন্ত্রণে ছিল। সেখানে গণতান্ত্রিক সরকার ছিল না, সেখানে সামরিক বাহিনী দেশকে চালাতো, সেনাবাহিনী দেশকে চালাতো, মিনস সেখানে গণতন্ত্র একেবারেই ছিল না। তারপর 1990 সালে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও 1999 সালে তৎকালীন যিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন, সবথেকে বড় অফিসার ছিলেন জেনারেল পারভেজ মুশারফ, সে আবার পাকিস্তানের ক্ষমতাকে ক্যাপচার করে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের কথা যদি আমরা বলি, নেপাল, সেই নেপালেও কিন্তু রাজতন্ত্র ছিল। রাজা নিজের থেকে ক্ষমতাকে কিছুটা কমিয়ে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারপর সেখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, একটা আনুষ্ঠানিক পদ্ধতিতে আনুষ্ঠানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় 2005 সালে। সেখানে নেপালে যখন আবার নতুন করে রাজা নির্বাচিত হন, তিনি আগের রাজনৈতিক প্রতিনিধিদের, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে সরিয়ে দেন। তো এমনই ভাবে 2005 সাল পর্যন্ত 140টি দেশে বহুদলীয় ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন সংঘটিত হয়। বহুদলীয় ব্যবস্থা বলতে বোঝায় একটি দেশে অনেকগুলি দলের ভিত্তিতে নির্বাচন হয়। যেমন আমাদের ভারতের ধরো, নির্বাচন যখন হয় তখন কিন্তু প্রায় 22টা 25টা এই প্রকারের রাজনৈতিক দল নির্বাচনে আসে, তারা প্রতিযোগিতা করে। কিন্তু 2005 সাল পর্যন্ত শুধুমাত্র প্রায় আমাদের বিশ্বের দেশ আছে 193 মতো, 193 আউট অফ 193, শুধু 140 স্টেটে বহুদলীয় ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো তারপর আমরা যদি বর্তমান অবস্থায় গণতন্ত্রের কথা বলি, 11 নাম্বার পেজে তোমরা এটা দেখতে পাবে। তো এখানে আমরা দেখেছি যে পৃথিবীর বহু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আবার সেই গণতন্ত্রকে সরানো হয়েছে। 1980 সালের পরে গণতন্ত্রের বড় সাফল্য আসে। লাতিন আমেরিকার বহু দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন, যেটা ছিল আগে কমিউনিস্ট শাসিত রাশিয়া, তা 1991 সালে সেটি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এবং সেটি ভেঙে 15টি প্রদেশ নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। এই যে আমরা এখানে একটা স্মৃতিচিহ্ন দেখতে পাচ্ছি, এই স্মৃতিচিহ্নটা কিন্তু একটা ঘানার রাজধানী আক্রায় অবস্থিত কুয়ামি নেক্রুমার স্মৃতি উদ্যান। এনক্রুমার মৃত্যুর 20 বছর পর 1992 সালে এটিকে অনুমোদন করা হয়েছিল, কারণ ঘানা কিন্তু নেক্রুমার মৃত্যুর পর দীর্ঘদিন সামরিক শাসনের নিয়ন্ত্রণে ছিল। তো সামরিক শাসন সরানোর পর নেক্রুমার এই চিহ্নটিকে, স্মৃতিচিহ্নটিকে সেখানে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। তারপর আমরা যদি পেজ নাম্বার 12-এ যাই, তুমি এখানে মায়ানমারের একটা ঘটনা দেখতে পাবে। যেভাবে গণতন্ত্রের এস্টাবলিশ হয়েছিল, আবার গণতন্ত্র সেখানে বেশি দিন টিকেনি। অ্যাকচুয়ালি আমাদের তৃতীয় বিশ্বের অনেকগুলি দেশ পাবে তুমি, এশিয়া, লাতিন আমেরিকা, অনেকগুলি দেশ পাবে যেখানে স্বাধীনতা লাভ করার পর গণতন্ত্র কিছুদিন টিকে ছিল, কিছু বারের জন্য, একবার বা দুবারের জন্য সেখানে নির্বাচনও হয়েছিল, জনগণ অধিকারও পেয়েছিল, কিন্তু
সামরিক বাহিনী সেখানে যে ক্ষমতাকে আবার ক্যাপচার করেন। যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয় তাদেরকে সরিয়ে দিয়ে সামরিক বাহিনী ক্ষমতাকে ক্যাপচার করেন। এমন ঘটনা কিন্তু ঘানাতেও ঘটেছে। তো এখানে মায়ানমারের একটি ঘটনা বলা হয়েছে। মায়ানমার শর্ট কোয়েশনে লাগতে পারে। মায়ানমার দেশটি 1948 সালে স্বাধীনতা লাভ করার পর সেখানে গণতান্ত্রিক সরকারই এস্টাবলিশ করা হয়েছে। 1962 সালে সেখানে সামরিক অভ্যুত্থান হয় এবং 30 বছর ধরে সেখানে সামরিক শাসনই চলে। 1990-তে সেখানে আবার গণতান্ত্রিক নির্বাচন হয় এবং গণতান্ত্রিক সেই নির্বাচনে আং সান সুকির নেতৃত্বে গণতান্ত্রিক ন্যাশনাল লীগ দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই আহ, আহ, গণতান্ত্রিক সরকারও কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারেনি। আং সান সুকিকে সামরিক বাহিনী আবার গৃহবন্দী করে রাখে। উনার যারা জনপ্রতিনিধিরা ছিলেন, উনার দলের যারা কর্মীরা ছিলেন, উনাদেরকে গৃহবন্দী করা হয়, কাউকে জেলে পুরে দেওয়া হয়, সামান্য সামান্য অভিযোগে দীর্ঘদিনের জেল হেফাজতে পাঠানো হয়। আং সান সুকিকে 20 বছরের জন্য জেলে বন্দী করে রাখা হয়। তিনি কিন্তু জেলে বন্দী অবস্থায় জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ে গেছে। তো তোমাকে শর্ট কোয়েশনে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশন, মায়ানমারের আহ, আং সান সুকির আহ, নেতৃত্বাধীন দলের নাম কি ছিল সেটা আসতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন। পাশাপাশি তোমাকে মায়ানমারের তোমার আং সান সুকি কোন দেশের ছিলেন সে ভাবেও প্রশ্ন করতে পারে। তো আং সান সুকির বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা দেখবো আন্তর্জাতিক স্তরে গণতন্ত্র, 13 নাম্বার। তুমি যদি আন্তর্জাতিক স্তরে গণতান্ত্রিক ব্যবস্থাকে একটু দেখো, আমাদের দেশের মধ্যে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য একটা সরকার রয়েছে। কোনো মানুষ যদি, কোনো দল যদি, কোনো সংগঠন যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে, সরকার কিন্তু তাকে ক্যাপচার করে জেলে পুরে দেবে। সরকার তাকে জেলে পুরে দেবে, সরকার তাকে শাস্তি দেবে, কারণ সে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। আন্তর্জাতিক স্তরে আক্ষরিক করতে এমন কিন্তু কোনো সংগঠন নেই। আন্তর্জাতিক সংগঠন এখানে যদি তুমি দেখো, এই অর্থে আন্তর্জাতিক স্তরে কোনো গণতান্ত্রিক সংগঠন নেই যেমনটা আমাদের দেশে আছে। কারণ তুমি যদি গণতন্ত্রের সংজ্ঞাকে দেখো, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলিকে দেখো, যে বৈশিষ্ট্যগুলি আমরা আহ এই ক্লাসের শুরুর দিকে বলেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থার শর্ত হলো যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তারপর জনগণের রাজনৈতিক অধিকার। এগুলি কিন্তু একটা দেশকে বোঝাচ্ছে, একটি দেশের মধ্যস্থিত পরিস্থিতিকে বোঝাচ্ছে। আন্তর্জাতিক স্তরে আদৌ এমন কোনো সংগঠন নেই। তবে 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 কয়েকটা সংগঠন আছে যারা আন্তর্জাতিক স্তরে গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালিত করে, আন্তর্জাতিক স্তরে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে তারা রাষ্ট্রগুলিকে নিয়ে কাজ করে থাকে। এমনই একটি প্রতিষ্ঠান হলো, যেমন ধরো ইউএন, যেমন ধরো আমাদের আন্তর্জাতিক স্তরে যেমন উন্মুক্ত মহাকাশ এবং আমাদের সাগর সীমা, এগুলি কিন্তু কোনো রাষ্ট্রের ব্যক্তিগত সম্পদ হয় না। তো সেগুলির জন্য কোনো না কোনো নিয়ম বানানো দরকার। সেই নিয়মগুলিকে বলা হয় আন্তর্জাতিক আইন। মিনস এই আইনগুলি কোনো একটি দেশের জনগণের জন্য নয়। এই নিয়মগুলি হলো পৃথিবীর সমস্ত দেশগুলির জন্য এবং পৃথিবীর সমস্ত নাগরিকগুলির জন্য। সো এই ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ নামে একটি সংগঠন আছে যা পৃথিবীর সমস্ত দেশগুলিকে নিয়ে গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক স্তরে এই সমস্যাটিকে সমাধান করে। তারা আন্তর্জাতিক স্তরে যে কোনো ঝগড়া বিবাদের নিষ্পত্তি করে। যদি আন্তর্জাতিক স্তরে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতিতে একটা দেশ আরেকটা দেশকে অন্যায়ভাবে আক্রমণ করেছে, একটা দেশ আরেকটা দেশকে ক্যাপচার করে নিচ্ছে, কোনো একটা দেশ শক্তিশালী হয়ে অপর দেশের জনগণকে মারছে, জেলে বন্দি করছে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু সেখানে ইন্টারভেন করে, সেখানে তারা হস্তক্ষেপ করে। তো সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংগঠন আছে যার নাম হলো নিরাপত্তা পরিষদ। বেসিক্যালি সম্মিলিত জাতিপুঞ্জ নামে যে সংগঠনটার কথা আমি বলছি, সেই সংগঠনটার কিন্তু মোট 6টা উইংস রয়েছে, 6টা ব্রাঞ্চ রয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রগুলিকে দেখাশোনা করে। তেমনি একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের কাজ হলো পৃথিবীর কোনো দেশ যদি অপর দেশকে অন্যায়ভাবে আক্রমণ করে, বা কোনো দেশ যদি অপর দেশের জনগণকে তার মানবাধিকার থেকে লঙ্ঘিত করে, তাহলে নিরাপত্তা পরিষদ সেখানে ইন্টারভেন করে, নিরাপত্তা পরিষদ সেখানে হস্তক্ষেপ করে।
তো নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয় যদি আমরা বলি, এখানে তোমাকে নিরাপত্তা পরিষদের গঠনটা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয় যদি আমরা বলি, নিরাপত্তা পরিষদ 15টি দেশকে নিয়ে গঠিত হয়। তার মধ্যে 5টি দেশ স্থায়ীভাবে নিরাপত্তা পরিষদের সদস্য পদে থাকে, 10টি দেশ পর্যায়ক্রমে ক্রমে পরিবর্তন করে। 5টি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং চীন। মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিশাল ভাগ খরচ বহন করে, তার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের কর্তৃত্বমূলক সিদ্ধান্তগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে থাকে। এবার ঘটনা হলো, আন্তর্জাতিক পর্যায়ে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো একটা দেশের ধরো টাকার দরকার, তার টাকার প্রয়োজন, তাহলে এই সমস্যাটা সে কিভাবে সমাধান করবে? এই সমস্যাটা সমাধান করার জন্য আন্তর্জাতিক স্তরে রয়েছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা আছে ওয়ার্ল্ড ব্যাংক, যাদের কাজ হলো কোনো দেশগুলিকে তাদের প্রয়োজনের ভিত্তিতে তাদেরকে লোন দেওয়া। বর্তমানে IMF এর সদস্য সংখ্যা হলো 188। তার মধ্যে IMF এর গঠন ব্যবস্থা যদি আমরা দেখি, এখানে 188 সদস্য রাষ্ট্রগুলি ভোট দিয়ে তাদের অর্থ ভোট দেয় এবং যে যে তার সামর্থ্য অনুসারে সেই IMF এর অ্যাকাউন্টে টাকা জমা রাখে। IMF যে রাষ্ট্রের টাকা প্রয়োজন, যে রাষ্ট্র টাকার জন্য IMF এর কাছে আসে, তাদেরকে সুদে IMF এর শর্তে সেই দেশগুলিকে টাকা দিয়ে থাকে। IMF এর গঠন ব্যবস্থাটা যদি আমরা দেখি, তুমি জাস্ট একটু আগেরটা দেখো, আমরা যখন UNO এর গঠনটা পড়েছিলাম, সম্মিলিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ব্যবস্থাকে পড়েছিলাম, সেখানে কিন্তু পৃথিবীর শুধুমাত্র 5টি দেশকেই মুখ্য ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তুমি যদি IMF এর ব্যবস্থাটি দেখো, IMF এ প্রত্যেকটি রাষ্ট্রের একটা ভোট ভোট থাকে, প্রত্যেক রাষ্ট্রেই ভোট দেয়, তবে ভোট মূল্যটা নির্ভর করে সে কি পরিমাণ অর্থ IMF এ দান করেছে। সেই অর্থের দিক থেকে যদি তুমি দেখো, সেই জমাকৃত অর্থের ভিত্তিতেই IMF এ ওই রাষ্ট্রের ভোট মূল্য বেশি হবে। লাইকেস ভারত যদি তাতে বেশি পরিমাণ বিনিয়োগ করে, তাহলে কিন্তু ভোট মূল্য হবে বেশি। একটা ভোট হবে না, তখন কিন্তু ভারতের ভোট মূল্যটা বেশি হবে। IMF এর 10টি দেশের ভোট মূল্য যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, চীন, ইটালি, সৌদি আরব, কানাডা এবং রাশিয়া, এই 10টি দেশের কাছে কিন্তু IMF এর 52% ভোট মূল্য রয়েছে। বাকি 178টি সদস্যদের হাতে খুব অল্প পরিমাণ ভোট মূল্য থেকে যায়। তাহলে এই ব্যবস্থাটির মধ্যে এটা কিন্তু গণতন্ত্রের আরেকটা চ্যালেঞ্জ, আরেকটা প্রতিবন্ধকতা। আন্তর্জাতিক সংগঠনগুলির মধ্যেও কিন্তু একই অর্থে গণতান্ত্রিক আমরা বলতে পারি না, বিকজ প্রত্যেকটা স্টেটকে কিন্তু এখানে সমানভাবে কনসিডার করা হচ্ছে না, প্রত্যেকে এখানে সমান নয়, এদের মধ্যেও পার্থক্য আছে। তো যেখানেই সদস্যদের মধ্যে পার্থক্য থাকবে, এর মানে হলো এখানে আক্ষরিক অর্থে গণতন্ত্র নেই, এখানে বাস্তবিক অর্থে গণতন্ত্র নেই। তো তারপরে যদি আমরা দেখি, এরপরে আছে আমাদের গণতন্ত্রের অগ্রগতি। অ্যাকচুয়ালি আমাদের মনে একটা সাধারণ প্রশ্ন আছে না, যে গণতন্ত্র এত একটা ভালো জিনিস, তাহলে কেন পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র থাকবে না? কেন পৃথিবীর কোনো দেশের মধ্যে মানুষ সামরিক শাসনের নিয়ন্ত্রণে থাকবে? বড় রাষ্ট্রগুলি কেন তার প্রতি হস্তক্ষেপ করে না? যারা শক্তিশালী রাষ্ট্র আছে তারা তো হস্তক্ষেপ করতে পারে, তারা তো হস্তক্ষেপ করে অগণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে গণতান্ত্রিক করে দিতে পারে না? এমন কয়েকটা ইনস্টেন্স, এখানে একটা ইনস্টেন্স তুলে ধরা হয়েছে, এটা হলো ইরাকের ঘটনা। বেসিক্যালি ইরাক 1932 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। 3 দশক সেখানে সেখানে 3 দশক 30 বছর গণতান্ত্রিক সরকার থাকার পর 1968-এ সেখানে সমাজতান্ত্রিক বার্থ পার্টি, সমাজতান্ত্রিক মতাদর্শে অনুপ্রাণিত বার্থ পার্টি, তোমাকে প্রশ্ন করা হতে পারে বার্থ পার্টি কোন দেশের দল, বা বার্থ পার্টি ইরাকে কবে ক্ষমতা দখল করে? তোমার আনসারটা হবে 1968 এ ক্ষমতা দখল করে, সেটি হলো ইরাকের দল। এই দলকে সরিয়ে দিয়ে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা করান সেখানে সামরিক জেনারেল সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন 1968-এ সেখানের শাসন ক্ষমতাকে ক্যাপচার করেন একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। এবং তিনি ক্ষমতা দখল করার পর ইরাকের অনেকগুলি নিয়মকে সরিয়ে দিয়েছিলেন। সেখানে যে মুসলিম মৌলবাদের কঠোরপন্থী নীতিগুলি ছিল, তিনি সেগুলিকে সরিয়ে দিয়েছিলেন। তিনি মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। 1979-এ তিনি যখন ইরাকের রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন, তখন তিনি তার বিরোধী সমস্ত ব্যক্তিদের কঠোরভাবে দমন করেছিলেন।
যে সরকারের বিরুদ্ধে কথা বলবে, যে তার বিরুদ্ধে কথা বলবে, তাকে তিনি নির্যাতন করতেন, অপহরণ করতেন, বিতাড়ন করতেন, হত্যা, প্রচুর প্রচন্ড ইনস্ট্যান্স এমন ঘটেছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে 2003 সালে সাদ্দাম হুসেন সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে যে ইরাকে পৃথিবী ধ্বংস করতে পারে এই ধরনের ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা হচ্ছে। বিষয়টি সম্মিলিত জাতিপুঞ্জের কাছে গেলে সম্মিলিত জাতিপুঞ্জ তদন্তকারী কমিশন পাঠায়, কিন্তু জাতিপুঞ্জের তদন্তকারী কমিশন সেখানে কোনো আপত্তিকর অস্ত্র খুঁজে পায়নি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ব্রিটেনের যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে এবং ইরাককে দখল করে আমেরিকা তার পছন্দ মতো একটা সামরিক সরকার সেখানে প্রতিষ্ঠা করে দেয়। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কোফি আন্নান বলেছিলেন ইরাকের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধ ছিল বেআইন। বেসিক্যালি মহাসচিব বলতে বোঝায় সম্মিলিত জাতিপুঞ্জকে আমরা বললাম যে তার মূলত 6টা ব্রাঞ্চ আছে, 6টা সংগঠন আছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। যেমন তার মধ্যে আমরা বলেছিলাম নিরাপত্তা পরিষদ, যার কাজ হলো পৃথিবীতে নিরাপত্তা বজায় রাখা, নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তেমনি ভাবে সম্মিলিত জাতিপুঞ্জের একজন মহাসচিব থাকেন। আমাদের দেশে যেমন একজন প্রধানমন্ত্রী থাকেন সমস্ত বিষয়গুলিকে দেখাশোনা করার জন্য, যে কোনো একটা স্কুলে যেমন একজন হেডমাস্টার থাকেন সমস্ত শিক্ষকদেরকে পরিচালনা করার জন্য, যে কোনো কমিটির যেমন একজন সভাপতি থাকেন, ঠিক তেমনি ভাবে সম্মিলিত জাতিপুঞ্জের একজন মহাসচিব থাকেন। তিনি সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রদের দ্বারা ভোটে নির্বাচিত হন। সম্মিলিত জাতিপুঞ্জও কিন্তু আমাদের অনেকটা আমাদের পার্লামেন্টের নয়। পার্লামেন্টে যেমন আমরা বিভিন্ন রাজ্য থেকে আমাদের সদস্যরা যায়, তাদের সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করে, সম্মিলিত জাতিপুঞ্জতেও কিন্তু প্রত্যেক বছর এই 6 মাস পর বা জরুরিকালীন ভিত্তিতে অধিবেশন আহ্বান করা হয়। সেই অধিবেশনের মধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরে। সম্মিলিত জাতিপুঞ্জ সেই সমস্যার ভিত্তিতে আলোচনা করেন, পরামর্শ দেন, এবং কখনো যদি দেখা যায় যে সেখানে নতুন আইন তৈরি করতে হবে তাহলে সেখানে ভোট গ্রহণ হয় এবং প্রত্যেকটি সদস্য রাষ্ট্র কিন্তু একটি করে ভোট দিতে পারে। এখানে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিটা রয়ে গেছে। সম্মিলিত জাতিপুঞ্জের যেটি সাধারণ কার্য বিবরণী আছে, কার্য তালিকা আছে, সেখানে প্রত্যেকটি রাষ্ট্রের একটি করে ভোট থাকে এবং প্রত্যেকটি রাষ্ট্রের ভোট মূল্যই সমান। তো এই ছিল আমাদের চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেছে। মোটামুটি ভাবে আমরা এর ভেতরের প্রশ্নগুলিকে কভার করার চেষ্টা করেছি। তোমাকে ইন ডিটেল ব্রড কোয়েশ্চেন গুলিকে একটু দেখতে হবে।